আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই অনেক 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 ভালো আছো। আমি তোমাদের ইনস্ট্রাক্টর হাসনাইন নূর সেজান, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবার সামনে হাজির হয়েছি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের একটি ক্লাস নিয়ে। আমরা এই সকল ক্লাসগুলোতে হচ্ছে বিভিন্ন লেসন্স বা বিভিন্ন ইউনিটস রয়েছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের যে পাঠ্য বই ইংলিশ ফর টুডে, সেখানে বিভিন্ন ইউনিটস এবং লেসন্স নিয়েছে। এই ক্লাসগুলোতে হচ্ছে আমরা এরকম বেশ কিছু ইউনিটের বিভিন্ন লেসন্স নিয়ে হচ্ছে আলোচনা করব। আজকে আমরা যে ইউনিটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্যুরস এন্ড ট্রাভেলস, এবং যে লেসনটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ট্রাভেলিং টু আ ভিলেজ ইন বাংলাদেশ। তো শুরুতে প্রথমে আমাদেরকে একটা ছোট্ট ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি দিয়েছে। পড়ার আগে আমরা একটু ওয়ার্ম আপ করে নিই। ওকে, খেলার আগে যেরকম একটু দৌড়াদৌড়ি করে নিই আমরা শরীর গরম করার জন্য, যাতে খেলতে আমাদের কোনো অসুবিধা না হয়, ঠিক সেভাবে আমরা পড়াশোনা শুরু করার আগে ছোট্ট একটা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি করে নিই। তো আমাকে বলেছে শেয়ার দ্য ফলোইং ইন্ট্রোডাকশন উইথ আ ফ্রেন্ড। তো আমি আপাতত কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতে পারছি না, এই জন্য তুমি যে ক্লাসটি দেখছো তোমার সাথে আমি এই ইন্ট্রোডাকশনটা একটু শেয়ার করি। ওকে, তো বলেছে বাংলাদেশ, despite a fast-paced urbanization, still remains predominantly rural. এটার মানে হচ্ছে দ্রুতগতির নগরায়ন সত্ত্বেও বাংলাদেশ এখনো কিন্তু প্রধানত গ্রাম প্রধানই রয়ে গিয়েছে। How many villages are there now? 64,000 or more. Have the villages changed much over the years? How did they respond to the onslaught of urbanization or march of development or growth in education? বর্তমানে কতগুলো গ্রাম আছে? 64,000 নাকি আরো বেশি? কালের আবর্তে গ্রামগুলো কেমন করে বদলে গেছে? শহরায়নের প্রভাবে অথবা উন্নয়নের অগ্রযাত্রায় কিংবা শিক্ষার প্রসারের কারণে এগুলো কেমন সাড়া দিয়েছে? In the following extract, we'll see a Bangladeshi village and the villagers through the eyes of an English professor from England who taught in Dhaka University twice. First between 1947 and 1951 and again in 1972. নিচের একটি উদ্ধৃতাংশে ইংল্যান্ডের একজন ইংরেজ অধ্যাপকের দৃষ্টিতে আমরা একটি বাংলাদেশি গ্রাম ও গ্রামবাসীদের দেখতে পাবো, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইবার শিক্ষকতা করেছেন। প্রথমবার 1947 থেকে 1951 সালের মাঝামাঝি একটা সময় এবং আবারও 1972 সালে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ইন্ট্রোডাকশনটা। এখন আমরা একটা ছবি দেখি, সেটা হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারি এলাকার একটা চমৎকার সুন্দর দৃশ্য। যারা আমরা হয়তো জায়গাটাতে গিয়েছি হয়তো এই দৃশ্যটা পরিচিত, যারা হয়তো যায়নি ইনশাআল্লাহ ভবিষ্যতে যাব। চট্টগ্রাম কিন্তু খুব সুন্দর একটি জায়গা, এবং এই ছবিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমাদের দেশের গ্রাম বাংলা যে এখনো কতটা সুন্দর রয়েছে, কতটুকু দৃষ্টিনন্দন, সেটাই জাস্ট বোঝানোর জন্য একটা ছোট্ট ছবি দেওয়া। ঠিক আছে, ছবি দেখলাম, ইন্ট্রোডাকশন পড়লাম, এখন হচ্ছে আমরা সেই উদ্ধৃতাংশটা বা সেই এক্সট্রাক্টটা এখন আমরা পড়া শুরু করব। তো 2 নাম্বার আমাকে বলেছে read the text below and answer the questions that follow. We set out on the evening of July 21st. Food was scarce in the village, so Abdul packed a suitcase with 2 loaves and some tea and tins of milk, cheese and jam. We traveled intermediate class in a cross-country train, not uncomfortably crowded, through a country of shadowy loveliness. It was a moonlit night of broken soft clouds. The land was mostly underwater, with paddy and cocoa palms growing from it, and a few raised cart tracks and groups of cottages islanded among clumps of ashes, all reflected among shadows. Here and there was the red glow of a cooking fire of a fisherman's boat in open water. 21শে জুলাই সন্ধ্যায় আমরা যাত্রা শুরু করলাম। গ্রামে খাবার পাওয়া একটু কষ্টকর, একটু দুষ্প্রাপ্য, তাই হচ্ছে আব্দুল একটা সুটকেসে 2টা পাউরুটি নিল, কিছু চা নিল, পনির নিল, দুধ নিল এবং জ্যামের একটা টিন নিয়েছিল। আমরা এমন একটা ট্রেনে চড়েছিলাম যেটা অসহ্য রকম জরাকীর্ণ নয়, এরকম একটা আন্তর্দেশীয় ট্রেনের মধ্যম শ্রেণীতে চড়ে ছায়া ঘেরা একটি সুন্দর গ্রামের মধ্যে দিয়ে গিয়েছিলাম। এটি ছিল বিচ্ছিন্ন কোমল মেঘে ঢাকা চন্দ্রালোকিত রাত, অধিকাংশ জমি ছিল পানির নিচে, তাতে জন্মানো ধান ও তাল গাছ আর কয়েকটা মালবাহী গাড়ি চলাচলের উঁচু পথ ও ঝোপঝাড়ের মাঝে মাঝে দ্বীপের মতো জেগে থাকা কুড়ে ঘরের সারি, এসব কিছুই ছায়ার মধ্যে প্রতিফলিত হচ্ছিল। অনেক কিছুর কথা কিন্তু বললো। এমন একটা ট্রেনে গিয়েছিলেন যেখানে হচ্ছে অসহ্য রকম জনাকীর্ণ নয়, খুব সুন্দর একটা পথের মধ্যে দিয়ে যাচ্ছিল, এবং চন্দ্রালোকিত একটা রাত যেখানে হচ্ছে ব্রোকেন সফট ক্লাউডস, মানে
আমি একটু আগে বলেছিলাম যে কোমল কিছু মেঘ দেখা যাচ্ছিল, বিচ্ছিন্ন কোমল মেঘ, অনেক সুন্দর কিছু রাস্তার মধ্যে দিয়ে দেখা যাচ্ছিল, বিভিন্ন গাছগাছালির কথা বললো, তাল গাছ প্যাডি ফিল্ডের মধ্যে দিয়ে যাচ্ছিল, আর কি কি দেখা যাচ্ছিল সেই জিনিসগুলো হচ্ছে এখানে বর্ণনা করলো। এরপর বলল এখানে সেখানে চুলার আগুনের বা অবারিত জলরাশিতে জেলে নৌকার লণ্ঠনের লাল আভা ছিল, সেটাই বললো। Here and there was the red glow of a cooking fire of a fisherman's boat in open water. Let's continue. At dawn, we reached Shonaimori, a small canal-side station among wide fields. From there, we had 8 more miles by country boat, some of it along the canal, some of it across the flooded paddy fields. উষা লগ্নে আমরা সোনাইমুড়ি পৌঁছালাম। এটা ছিল বিস্তীর্ণ মাঠের মধ্যে একটা ছোট খাল পাড়ের ঘাট। সেখান থেকে আমাদেরকে আরো 8 মাইল দেশীয় নৌকায় চড়ে যেতে হবে, যার কিছুটা যেতে হবে খাল অতিক্রম করে, আর কিছুটা বন্যা কবলিত ধান ক্ষেত পাড়ি দিয়ে। I was looking forward to the tranquil water journey in the early morning, and tranquil it must have been, for I fell instantly asleep and knew no more till we reached the landing ghat at Khorshed's house. ভোরবেলা ওই শান্তিময় নৌভ্রমণটির জন্য আমি হয়তো উন্মুখ হয়েছিলাম, এবং এটা অবশ্যই উন্মুখ হওয়ার মতোই ছিল, কেননা এতটা শান্তিতে আমি ছিলাম, এতটা শান্তিময় ছিল যে তৎক্ষণাৎ আমি ঘুমিয়ে পড়েছিলাম, এবং তপ্ত রোদের সময় খোরশেদের বাড়ির ঘাটে পৌঁছানোর আগ পর্যন্ত আর কোনো কিছুই আমি টের পাইনি। It turned out that his letter saying that he was bringing me was still on its way, but they rallied to the crisis and gathered round to make me welcome, though as none of them spoke any English, they could only stare and laugh and offer me coconut juice. শেষ পর্যন্ত দেখা গেল যে সে যে আমাকে নিতে আসছে, মানে খোরশেদ যে আমাকে নিতে আসছে, তা যে চিঠিতে লেখা ছিল তা এখন পর্যন্ত পৌঁছায়নি, কিন্তু তারা যথাসময়ে একত্রে হাজির হয়েছিল এবং আমাকে স্বাগত জানাতে চারপাশে জড়ো হয়ে সংকট যেন আরো বাড়িয়ে তুলল। যেহেতু তাদের কেউই ইংরেজি বলতে পারতো না, তাই তারা কেবল আমার দিকে তাকিয়েছিল আর হাসছিল এবং আমাকে ডাবের পানি পান করতে দিয়েছিল। Khorshed set me a camp, a wooden bed, chair and table in a thatched bamboo outhouse. খোরশেদ বাঁশের আর খড়কুটার তৈরি বৈঠকখানায় একটা কাঠের খাট, চেয়ার আর টেবিল সহ আমাকে থাকতে দিয়েছিল। It was a lovely spot among bamboo and cocoa palms, facing a tank where fireflies wove intricate dances at night. বাঁশ আর তাল গাছে ঘেরা জায়গাটা ছিল অত্যন্ত সুন্দর। সামনেই ছিল একটা দিঘি, যেখানে রাতের বেলা জোনাকিরা মিলেমিশে দুর্বোধ্য যেন একটা নাচ সৃষ্টি করত, একটা নৃত্য করত। He put his own bed beside it for protection, and there I stayed, holding permanent court from dawn to bedtime. নিরাপত্তার জন্য এর পাশেই খোরশেদ তার নিজের বিছানা পেতেছিল, এবং আমি সেখানে সূর্যোদয় থেকে ঘুমানোর আগ পর্যন্ত যেন স্থায়ী একটা আস্তানা গেড়ে থাকতাম। Within village memory, and that went back for some 2 centuries, I was the first European to go there. It was too remote even for a district commissioner to pass through. গ্রামটির স্মরণকালের মধ্যে, এবং এই স্মরণকালটা বিগত প্রায় 2 শতকের মধ্যে, যেখানে আমি হচ্ছে প্রথম ইউরোপীয় যে সেখানে গিয়েছিলাম। এই জায়গাটা এতটাই প্রত্যন্ত অঞ্চল ছিল যে সেখানে কোনো জেলা প্রশাসকও যাতায়াত করতেন না। Also, since I was a woman, the women could come at different times from the men to look at me without losing their characters. যেহেতু আমি একজন নারী, নারীরাও আমাকে অনেক সময় দেখতে আসতো। অবশ্যই পুরুষরা যখন আসতো তাদের আসার ভিন্ন সময়, এতে তাদের চরিত্র নিয়ে কোনো প্রশ্ন উঠতো না। People kept coming and coming. Only the rains and the fact that few of them were rich enough to have boats prevented them from coming from 10 miles round. মানুষ আসতেই থাকতো, কেবল বৃষ্টি আর অধিকাংশ লোকের নিজস্ব নৌকা না থাকার বিষয়টি তাদের আশেপাশের 10 মাইল হতে আসা থেকে বিরক্ত রাখতো। তো কোন জিনিসটা বিরক্ত রাখতো? সবাই কিন্তু আসতে থাকতো, কিন্তু জাস্ট 2টা জিনিস, যে প্রচুর যখন বৃষ্টি হতো অথবা যাদের নিজেদের নৌকা নেই, এই যে 2টা জিনিসই হচ্ছে তাদের আশা থেকে শুধুমাত্র বিরত রাখতে পারছিল। Anyway, let's continue. এরপর কি হলো? When he saw that they would not stop coming, Khorshed fixed some curtains round the bed so that I could crawl behind them when I was tired of being looked at like a zoo animal into its sleeping hut. যখন খোরশেদ দেখলো যে মানুষ আসা আসলে বন্ধ করতে পারবে না,
তখন সে বিছানার চারিদিকে কয়েকটা পর্দা লাগিয়ে দিল, যাতে আমাকে দেখা দিয়ে যখন আমি ক্লান্ত হয়ে যাব তখন যেন ওগুলোর আড়ালে গিয়ে বসতে পারি। চিড়িয়াখানার পশু যেরকম শোবার ঘরটা চালায় তেমন করে থাকে ওইভাবে খোরশেদ হচ্ছে আশপাশে একটা কার্টেন বা পর্দা লাগিয়ে দিল, যেন আমি যখন টায়ার্ড থাকি তখন যেন একটু আরামসে একটু ঘুমাতে পারি। সবাই যেভাবে তাকিয়ে থাকে, জু অ্যানিমেলের দিকে আমরা যেভাবে তাকিয়ে থাকি, মানুষজন যেন তার দিকে আসলে সেভাবেই তাকিয়ে থাকতো। Even then, the little hut would fill up with women and children. Children followed when I went out, and when Khorshid remonstrated, a small boy pleaded, "Don't send us away. After she is gone, not even a strange bird will come to the village." I stood up to the celebrity for the 2 days we had planned, but it was enough. এমনকি তখনও ছোট্ট করে ঘরটি নারী ও শিশুদের দ্বারা কিন্তু পরিপূর্ণ হয়ে যেত। যখন হচ্ছে পর্দা টাঙিয়ে রাখতো তখনও কিন্তু আসলে নারীরা শিশুরা আসা বন্ধ করতো না। যখন আমি বাইরে যেতাম বাচ্চারা তখন আমাকে অনুসরণ করত, আর খোরশেদ যখন তাদেরকে ধমক দিত তখন একটা ছোট ছেলে একদিন অনুনয় করে বলল যে আমাদেরকে তাড়িয়ে দিও না। তিনি চলে যাবার পরে ভিনদেশে একটা পাখিও এই গ্রামে কখনো আসবে না। সো এই ছিল হচ্ছে ওই ছোট বাচ্চাটার রিয়াকশন। সে তাকে বকা দেওয়ার পরে সে যেটা বললো, এরপর যেটা বললো, I stood up to the celebrity for the 2 days we had planned, but it was enough. আমাদের পরিকল্পিত 2 দিনের সফরে আমি আসলে একটা তারকা পড়ে গেলাম, কিন্তু এটাই তার জন্য যথেষ্ট ছিল। এই লেখাটি লিখেছেন A.G. স্টক, কোন বইয়ের থেকে? Memoirs of Dhaka University 1947-51, 1973। এই বই থেকে হচ্ছে লেখকের নাম A.G. স্টক, তিনি এই লেখাটি লিখেছিলেন। ওকে, সো আমরা হচ্ছে এই লেসনটা ফার্স্টে পড়লাম, এখন হচ্ছে কিছু জিনিস আমরা প্র্যাকটিস করব। ওকে, সো প্রথমে আমরা কিছু ট্রু ফলস দেখি। Put T or F beside the following statements based on the above extract. এই যে একটু আগে তো আমরা এটা লেখা পড়লাম, সেইগুলোর উপর নির্ভর করে হচ্ছে আমাদের কিছু ট্রু ফলস করতে হবে। যেটা ট্রু সেটার পাশে আমরা T লিখবো, যেটা ফলস সেটার পাশে আমরা F লিখবো। অলরাইট, সো লেটস প্র্যাকটিস। ফার্স্টে বলেছে, the author carried some food with her because she disliked local food. লেখিকা তার সাথে খাবার নিয়েছিলেন কারণ তিনি স্থানীয় খাবার অপছন্দ করতেন। এটা কিন্তু একটা ফলস স্টেটমেন্ট। কেন? কারণ তিনি আসলে খাবার নিয়েছিলেন কারণ গ্রামে খাবার পাওয়া একটু দুষ্প্রাপ্য হতে পারে, এই কারণে। ওকে, নেক্সট, she traveled to সোনাইমুড়ি by train. তিনি সোনাইমুড়িতে গিয়েছিলেন ট্রেনের মাধ্যমে। এটা কিন্তু ট্রু। হ্যাঁ, তিনি কিন্তু ওই যে ট্রেনের কথা শুরুতেই বলেছিলেন যে একটা নট আনকমফোর্টেবলি ক্রাউডেড এরকম একটা ইন্টারমিডিয়েট ট্রেনে চড়ে তিনি সোনাইমুড়ি গিয়েছিলেন। Next, she lived in a tent during her stay in the village. গ্রামটিতে অবস্থানকালে তিনি তাঁবুতে থেকেছিলেন। এটা কিন্তু ফলস। তিনি কিন্তু আসলে একটা থ্যাচড হাউসে থেকেছিলেন, যেটা একটা কুঁড়ে ঘরে থেকেছিলেন, সেটা আমরা অলরেডি কিন্তু পড়েছি। নেক্সট, she was the first European to visit the village. ওই গ্রামে তিনি ছিলেন প্রথম ইউরোপীয় যে দেখতে গিয়েছিল বা ঘুরতে গিয়েছিল। এটা ট্রু স্টেটমেন্ট, এটা আমরা সকলেই বুঝতে পারছি। লাস্টলি, Khorshid's father had a brick built house. খোরশেদের বাবার একটা ইট নির্মিত বাড়ি ছিল। এটা কিন্তু ফলস। আমরা কিন্তু এরকম কিছুই আসলে এক্সট্রাক্ট থেকে পড়িনি। ঠিক আছে, তাহলে ট্রু ফলস আমরা অলরেডি প্র্যাকটিস করলাম। এখন হচ্ছে আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাব। সো দেখবো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস ব্রিফলি, ছোট করে হচ্ছে আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করব। প্রথম কোয়েশ্চেন, when and why did the author fall asleep during her journey? Answer হচ্ছে, after reaching Sonaimuri, the author still had 8 more miles to go by country boat, some of it along the canal, some of it across the flooded paddy fields. She was looking forward to the tranquil water journey in the early morning. The peaceful and tranquil environment around made her instantly fall asleep. So কেন লেখিকা ঘুমিয়ে গেলেন? এটা কিন্তু অলরেডি আমরা এক্সট্রাক্টে পড়েছি যে লেখিকা হচ্ছে অনেক এক্সাইটেড ছিলেন যে তিনি সেখানে যাবেন, এবং তিনি যখন নৌকায় ওঠেন তার ভ্রমণকালে হচ্ছে একটা দেশীয় নৌকায় তিনি চড়েন, সেখানে তিনি ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। কেন? কারণ নৌকা ভ্রমণটা তার কাছে এত শান্তিপূর্ণ লেগেছিল যে সে আসলে খুব সুন্দর একটা ঘুমিয়ে ফেলে। নেক্সট কোয়েশ্চেন, what trees and insects are mentioned in the passage? অনুচ্ছেদটিতে কোন কোন গাছ আর পোকার কথা উল্লেখ করা হয়েছে? So the speaker বা narrator হচ্ছে has mentioned several trees and insects in the passage. She saw paddy fields, cocoa palms, coconut trees and bamboo trees. Among insects, she saw fireflies making intricate dances at night. বিভিন্ন গাছ, বিভিন্ন পোকামাকড়ের কথা কিন্তু বলা হয়েছিল। তাল গাছ, নারকেল গাছ, বাঁশঝাড়, এরকম বিভিন্ন গাছের কথা এবং জোনাকি পোকার মতো বিভিন্ন পোকার কথা কিন্তু ওই প্যাসেজ বা অনুচ্ছেদে বলা হয়েছিল। সো দুইটা কোয়েশ্চেন অ্যান্সার করলাম। এখন সি নাম্বারে আসি।
Why did the small boy plead? After she is gone, not even a strange bird will come to the village. ওই ছোট বাচ্চারা কেন অনুনয় করেছিল যে after she is gone আমাদের গ্রামে একটা ভিনদেশী পাখিও আসবে না? কেননা the village was really remote and that's why it was not much of an eventful village. খুবই প্রত্যন্ত একটা গ্রাম ছিল, তাই সেখানে আসলে তেমন কিছু উত্তেজনাপূর্ণ বা খুব বড় সড়ক কিন্তু কখনো কিছু হতো না. Within village memory, and that went back for some 2 centuries, the writer was the first European to go there. ওই গ্রামের মেমোরি মতে, ওই গ্রামের স্মৃতি মতে, যেটা প্রায় 200 বছর আগের কথা, তখন থেকে ওই লেখিকা হচ্ছে প্রথম ইউরোপিয়ান যে সেখানে গিয়েছিলেন. It was too remote even for a district commissioner to pass through. এতটাই প্রত্যন্ত ছিল যে একজন ডিস্ট্রিক্ট কমিশনারও আসলে সেখানে যেতে পারতো না. That's why when the children used to follow when she went out and when Khurshid told them to go away, a small boy pleaded, এই জিনিসটা don't send us away, after she is gone not even a strange bird will come to the village. কেননা ওই গ্রামবাসীদের কাছে এটা অনেক বড় একটা ঘটনা ছিল যে একজন ভিনদেশী, একজন ইউরোপ থেকে মানুষ তাদের গ্রামে ঘুরতে এসেছে, এটা অনেক বড় ব্যাপার তাদের কাছে. এই কারণে তারা আগ্রহ হয়ে তার পিছে পিছে যেত, তাকে অনুসরণ করতো. এই জন্য তাদেরকে যখন তাড়িয়ে দেওয়ার কথা উঠলো তখন খোরশেদকে ছেলেটা এই বলে অনুনয় করেছিল. ওকে, এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দিলাম আমরা. ডি নাম্বারে আসি. Why was there a crisis when the author arrived? লেখিকা যখন সেখানে পৌঁছালেন তখন সেখানে কেন একটা সংকট দেখা দিল? এটার অ্যান্সার হচ্ছে when the author reached her destination, it turned out that although her host there wrote a letter saying that he will be bringing her was still on its way, but everyone there rallied to the crisis and gathered round to make her welcome. Though as none of them spoke any English, they only stared, laughed and offered her coconut juice. কেন সেই সংকটটা সৃষ্টি হয়েছিল? কেননা যার বাড়িতে তার ওঠার কথা সে যে তাকে নিতে আসছে বা এই ধরনের কোনো চিঠি কিন্তু তার কাছে পৌঁছায়নি, তারপরও তাকে রিসিভ করার জন্য কিন্তু নৌকা ঘাটে প্রায় সবাই চলে এসেছিল এবং তাকে হচ্ছে ওয়েলকাম করলো, তাকে কোকোনাট জুস বা ডাবের পানি খেতে দিল. যেহেতু তারা কেউ ইংলিশ বলতে পারতো না তাই তারা শুধুমাত্র তাকিয়ে থাকতো, তার দিকে হাসতো, এভাবেই হচ্ছে তাকে কিন্তু আসলে ওখান থেকে উদ্ধার করলো বেসিক্যালি. বাট এই যে চিঠি আসলো না, চিঠি তার কাছে পৌঁছায়নি, এটা কিন্তু একটা সংকট সৃষ্টি করেছিল. নেক্সট কোয়েশ্চেন. Why did the woman visit her? কেন নারীরা বা মহিলারা তাকে দেখতে যেত? অ্যান্সার হচ্ছে people kept coming and coming to see the author, only the rains and the fact that few of them were rich enough to have boats prevented them from coming from 10 miles round. অনেক মানুষ আসা শুরু করতো, কেউ কেউ তাকে দেখতে আসতো. শুধুমাত্র দুইটা জিনিসই তাদেরকে আটকে রাখতে পারতো, একটা হচ্ছে বৃষ্টি আর একটা হচ্ছে অনেকের আসলে ওই 10-20 মাইল দূর থেকে আসার মতো নিজেদের নৌকা নেই. Since she was a woman, the woman could come at different times from the men to look at her without losing their character. যেহেতু লেখিকা একজন মহিলা ছিলেন সেহেতু ওনাকে দেখার জন্য হচ্ছে মহিলারা বা ছোট বাচ্চারা কিন্তু আসতো. এখন যদি সে পুরুষ মানুষ হতো তাহলে কিন্তু আসলে মহিলারা ওইভাবে কিন্তু আসতে পারতো না, কেননা তখন তাদের ক্যারেক্টার বা চরিত্র নিয়ে কিন্তু প্রশ্ন হতো. তারা এখন আসতে পারছে কারণ লেখিকা নিজে একজন মহিলা. Then F number. Find 3 evidences which suggest that the narrator enjoyed her visit. বর্ণনাকারী যে তার ভ্রমণটা উপভোগ করেছিলেন তার 3টা প্রমাণ খুঁজে বের করব. আমরা অলরেডি কিন্তু এক্সট্রাক্ট বা সেই অনুচ্ছেদে পড়েছি, সেখান থেকে আমরা জাস্ট 3টা এভিডেন্স বা 3টা প্রমাণ বের করব. ঠিক আছে, সো 3টা প্রমাণ আমরা কি কি পেয়েছি? ইন দ্য প্যাসেজ, দ্য ন্যারেটর হ্যাজ রিটেন অ্যাবাউট হার বিউটিফুল জার্নি টু সোনাইমুড়ি. তিনি যে সোনাইমুড়িতে একটা খুব সুন্দর ভ্রমণ করেছিলেন তার ব্যাপারে লিখলেন. She had expressed how beautiful her train and boat journey was. তিনি লিখেছিলেন তার ট্রেন জার্নিটা, তার নৌকা ভ্রমণ আসলে কতটুকু সুন্দর ছিল. She had written about her peace, tranquility and beauty of different things while her journey. Besides, she was amazed seeing her accommodation that was arranged. She also wrote about that part. Lastly, she enjoyed her visit to many extent by seeing that she was quite a celebrity in that area. These 3 things suggested that the narrator enjoyed her visit. সো কোন 3টে জিনিস আমরা বললাম? প্রথমত এই যে সে একটা জার্নি করলো, তার ভ্রমণটা সে আসলে খুব এনজয় করেছিল, তারপর সেখানে যেভাবে তাকে থাকতে দেওয়া হয়েছিল, সে যে নেচার বা প্রকৃতির খুব কাছাকাছি থাকছিল, এই জিনিসটা তার খুব ভালো লেগেছিল. এবং লাস্টলি হচ্ছে সে যে এই 2 দিনের মধ্যেই বেশ পপুলার বা একটা সেলিব্রিটি হয়ে গিয়েছিল, সেই জিনিসটা কিন্তু তার কিছুটা ভালো লেগেছিল. এই 3টা প্রমাণ বা এভিডেন্স হচ্ছে আমরা পেলাম, যার মাধ্যমে বুঝতে পারছি যে ন্যারেটর বা লেখিকা তার ভ্রমণটি আসলে খুব উপভোগ করেছিলেন. Next question. Why does the narrator compare herself to a sleeping zoo animal? কেন বর্ণনাকারী নিজেকে একটা
চিড়িয়াখানার ঘুমন্ত পশুর সাথে তুলনা করেছিলেন। একটু স্যাড ব্যাপার, বাট এটা কিন্তু আমরা লাস্টের দিকে অলরেডি পড়েছিলাম কেন তিনি নিজেকে এমন করে তুলনা করেছিলেন। People kept coming and coming. Only the rains and the fact that few of them were rich enough to have boats prevented them from coming from 10 miles round. When he saw that they would not stop coming, Khorshid fixed some curtains round the bed so that she could crawl behind them when she was tired of being looked at, like a zoo animal into its sleeping hut. যখন বর্ণনাকারী গ্রামটিতে পৌঁছালেন, উৎসুক গ্রামবাসী কিন্তু তাকে দেখতে আসা শুরু করলো। তারা দলে দলে আসছিল এবং চারপাশে কিন্তু ভীষণ ভিড় করছিল। তিনি অনেক ব্যক্তিদের কিন্তু একদম দর্শনীয় থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়লেন। সবাই তাকে দেখতে আসছে, সে একটা দর্শনীয় বস্তু, এরকম জিনিস দেখতে দেখতে কিন্তু লেখিকা ক্লান্ত হয়ে পড়লেন। তাই খোরশেদ হচ্ছে তার বিছানার চারপাশে একটা পর্দা লাগিয়ে দিল। এই পরিস্থিতিটাই হচ্ছে বর্ণনাকারী এমন ভাবে বর্ণনা করেছিলেন যেন নিজেকে তিনি একটা চিড়িয়াখানার ঘুমন্ত পশুর মতো মনে করছেন। সেই কারণেই তিনি কথাটা বলেছিলেন। এরপর 6 নম্বরে আমাদেরকে একটা কোয়েশ্চেন করেছে, এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অফ দ্য স্টেটমেন্ট। I stood up to the celebrity for the 2 days we had planned, but it was enough. What feeling is implied here? Amusement or mild annoyance? এই যে আমাদের পরিকল্পিত 2 দিনের সফরে আমি তারকা বনে গেলাম, কিন্তু এটাই যথেষ্ট ছিল। এই যে বিবৃতিটা, এই বিবৃতিটার তাৎপর্যটা ব্যাখ্যা করতে বলেছে। এক্ষেত্রে আমাদেরকে জিজ্ঞেস করেছে যে এখানে আসলে কিরকম অনুভূতি প্রকাশ পেয়েছে, আনন্দদায়ক নাকি কিছুটা বিরক্তিকর। আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা আমার কাছে অ্যান্সার মনে হয়েছে, সেটা হচ্ছে the village where the narrator went was so remote that even it was difficult for a district commissioner to pass through. She was the first European who had gone into that village in more than 200 years. So, it was an eventful thing for the villagers. People came from different places to see the foreigner. Children followed her whenever she went out. Although she liked the hospitality and curiosity of the people, it also breached her privacy to many extents. That's why this popularity was enough for her to bear in those 2 days. So from the stated statement, we can infer that the narrator had some amusing feeling, but mostly mild annoyance was portrayed to her statement. So আমার কাছে যেটা মনে হয়েছে যে যেহেতু ন্যারেটর হচ্ছে প্রথম একজন ইউরোপিয়ান যে ওই গ্রামটাতে গিয়েছিলেন এবং গ্রামটা এতটাই প্রত্যন্ত ছিল যে সেখানে আসলে ডিস্ট্রিক্ট কমিশনাররাও ডিসিরাও কিন্তু যেতে পারতো না। সো এই যে একজন ইউরোপিয়ান সেখানে গিয়েছে, এটা খুব একটা ইভেন্টফুল বা খুব বড় একটা ঘটনা ছিল ওই গ্রামবাসীদের কাছে। মানুষজন হচ্ছে দূর দূরান্ত থেকে তাকে দেখতে আসছিল, ছোট বাচ্চারা তাকে অনুসরণ করছিল। যদিও তাদের এরকম হসপিটালিটি, তাদের এরকম স্নেহ, তাদের এরকম ভালোবাসা, তাদের কিউরিয়াসিটি, তাদের এই আগ্রহটা তার বেশ ভালো লাগছিল, কিন্তু একই সাথে সেটা কিন্তু তার যে প্রাইভেসি সেটাকেও কিন্তু অনেকাংশে ভঙ্গ করছিল। That's why this popularity was enough for her to bear in those 2 days. এই কারণেই তার এই যে তারকা বনে যাওয়া সেটা কিন্তু ওই 2 দিনের জন্য মোটামুটি ইনাফ ছিল। তাতেই কিন্তু সে মোটামুটি বিরক্ত হয়ে গেছিল। সো যদিও হচ্ছে এই স্টেটমেন্টটা থেকে আমরা বুঝতে পারছি যে সে কিছুটা খুশি হয়েছিল এরকম তারকা বনে যাওয়ার কারণে, কিন্তু যেহেতু সে একদমই প্রাইভেসি পাচ্ছিল না, প্রাইভেসি ভঙ্গ হচ্ছিল, এই কারণে কিছুটা কিন্তু মাইল্ড অ্যানোয়েন্সও কিন্তু প্রকাশ পাচ্ছিল। ওকে, নেক্সট আমরা যে প্র্যাকটিসটা করব সেটা হচ্ছে হোয়াট ডু দ্য ফলোইং ফ্রেজেস মিন ইন দ্য প্যাসেজ। কিছু কিছু ফ্রেজ আমরা এই প্যাসেজে অলরেডি পড়েছি, সেগুলোর মানে কি, এগুলো বলতে আমরা কি বুঝিয়েছে প্যাসেজের মধ্যে সেটা আমরা একটু আলোচনা করি। নট আনকমফোর্টেবলি ক্রাউডেড, এটা দ্বারা বুঝিয়েছে অসহনীয়ভাবে জনাকীর্ণ নয় এরকম একটা জায়গা বা এরকম একটা জিনিস। এরপর নিউ নো মোর, এটার মানে হচ্ছে কিছুই টের না পাওয়ার। ওই যে সে হচ্ছে নৌকায় ঘুমিয়ে গিয়েছিল, এরপর কিছুই টের পায়নি, সেই কথাটা কিন্তু প্রকাশ পেয়েছিল। rallied to the crisis, এটার মানে হচ্ছে একত্রে হাজির হয়ে কোন একটা কিছু করা বা একত্রে হাজির হওয়া। tired of being looked at, এটার মানে হচ্ছে দর্শনীয় হয়ে থাকতে থাকতে একদম ক্লান্ত হয়ে যাওয়া বা পরিশ্রান্ত হয়ে যাওয়া। looking forward to মানে হচ্ছে উন্মুখ হয়ে থাকা। a blaze of sunlight মানে হচ্ছে গরম বা তপ্ত যে আলোর ছটা রয়েছে সেটা। আরো কিছু ফ্রেজেস দেখি যেগুলো আমাদেরকে মানে বের করতে হবে, সেটা হচ্ছে broken soft clouds, এটার মানে হচ্ছে বিচ্ছিন্ন কোমল মেঘ। fireflies wove intricate dances, এটার মানে হচ্ছে জোনাকিরা মিলেমিশে একসাথে হচ্ছে রহস্যময় একটা নাচ সৃষ্টি করত। clumps of bushes মানে হচ্ছে ঝোপঝাড়। holding permanent count, এটার মানে হচ্ছে স্থায়ী আস্তানা গেড়ে বসা বা স্থায়ী আস্তানা গড়া, এটাই হচ্ছে holding permanent count।
kept coming and coming, এটার মানে হচ্ছে আসতেই থাকা আসতেই থাকা আসতেই থাকা। সো এই ছিল হচ্ছে ফলোইং ফ্রেজেস গুলা। এখন হচ্ছে আমরা বিভিন্ন শব্দ দেখব এবং এই শব্দগুলোর বিভিন্ন অ্যান্টোনিম আমরা খুঁজে বের করব বা বিপরীত শব্দ খুঁজে বের করব। ওকে, সো প্রথম শব্দ হচ্ছে আমাদের কাছে গ্যাদার। ওকে, মানে জড়ো হওয়া। তাহলে এটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হতে পারে? স্ক্যাটার বা ডিভাইড বা ছড়িয়ে রাখা বা ছড়িয়ে পড়া। এরপর হচ্ছে উইভ বা বুনন করা। এইটার বিপরীত শব্দ আমরা দিতে পারি ডিস্ট্রয় বা রুইন। বুনন করা বা সৃষ্টি করা, এটার বিপরীত শব্দ হতে পারে ধ্বংস করা। ইন্ট্রিকেট, ইন্ট্রিকেট মানে হচ্ছে দুর্বোধ্য, যা বোঝা কষ্টকর। তাহলে অ্যান্টোনিম বিপরীত শব্দ কি হতে পারে? সিম্পল বা আনকমপ্লিকেটেড অথবা সাধারণ, এটা হতে পারে। পার্মানেন্ট, পার্মানেন্ট মানে হচ্ছে স্থায়ী। তাহলে স্থায়ী বিপরীত শব্দ অফকোর্স অস্থায়ী, টেম্পোরারি, এফেমেরাল, এই শব্দটা হবে। আমরা নতুন একটা শব্দ একটু শিখে রাখি, সেটা হচ্ছে এফেমেরাল। এফেমেরাল মানে হচ্ছে ক্ষণস্থায়ী, ঠিক আছে? টেম্পোরারি মানে অস্থায়ী, এফেমেরাল মানে ক্ষণস্থায়ী। এরকম আমরা নতুন একটা শব্দ আজকে শিখে রাখি, এফেমেরাল। ওকে, আমার খুব পছন্দের একটা শব্দ, আমি প্রায় চেষ্টা করি ব্যাপারটা ব্যবহার করার জন্য। ওকে, সো যেহেতু আমার পছন্দের শব্দ, এই কারণে তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম। অলরাইট, এরপর হচ্ছে রিমোট। রিমোট মানে হচ্ছে দূরবর্তী। তাহলে এটার বিপরীত শব্দ হতে পারে ক্লোজ বা নিয়ার অথবা কাছাকাছি। রেমনস্ট্রেট, রেমনস্ট্রেট মানে হচ্ছে প্রতিবাদ করা বা ধমক দেওয়া। তাহলে এটার অ্যান্টোনিম কি হতে পারে? সাপোর্ট করা, একসেপ্ট করা বা অ্যাপ্লড করা, বেসিক্যালি সমর্থন দেওয়া, ঠিক আছে সেটা। ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে শান্তিপূর্ণ। তাহলে বিপরীত শব্দ হতে পারে অ্যাজিটেটেড, হার্শ, বেসিক্যালি এরকম রাগ হওয়া বা জোরে বলা, বিশৃঙ্খলা, এই জিনিসগুলো হচ্ছে আমার বিপরীত শব্দ হতে পারে। ওকে, এখন হচ্ছে আমরা 9 নম্বর অ্যাক্টিভিটিটা করব, সেটা হচ্ছে জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্সেস ইন ইচ লাইন টু মেক ওয়ান সেন্টেন্স ইউজিং দ্য এক্সপ্রেশন গিভেন ইন দ্য ব্র্যাকেট। আমরা হচ্ছে বিভিন্ন সেন্টেন্স দেখব এরকম, এই যে হি মেড ফিক্সড আ টেন্ট, একটা সেন্টেন্স শেষ। হি ওয়ান্টেড মি টু গেট সাম স্লিপ, আরেকটা সেন্টেন্স শেষ। এরকম একটা পেয়ার অফ সেন্টেন্স আমাদেরকে দিয়েছে, এক জোড়া সেন্টেন্স বা বাক্য আমাদেরকে দিয়ে দেওয়া থাকবে প্রত্যেক লাইনে। এই যে ব্র্যাকেট একটা শব্দ দিয়ে দিয়েছে, তাই না? সো দ্যাট এই শব্দটা দিয়ে হচ্ছে আমাকে এখন এই দুইটা সেন্টেন্সকে জোড়া লাগাতে হবে। ওকে, সেটা কিভাবে হতে পারে? আমরা যেভাবে এটা জোড়া লাগাতে পারি সেটা হচ্ছে হি মেড ফিক্সড আ টেন্ট সো দ্যাট আই কুড গেট সাম স্লিপ। সে একটা তাঁবু খাটিয়েছিল যেন আমি একটু ঘুমাতে পারি। ওকে, এইভাবে আমাদেরকে ব্র্যাকেটে বিভিন্ন শব্দ দেওয়া থাকবে। আমরা হচ্ছে এই পেয়ার অফ সেন্টেন্সেস যেটা আছে, জোড়া সেন্টেন্সগুলো, সেগুলো জোড়া লাগাবো। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে none of them spoke English, they welcomed me, আর ব্র্যাকেটে দেওয়া আছে দো। তাহলে আমরা দুইটা সেন্টেন্সকে কিভাবে জোড়া লাগাতে পারি? আমরা বলতে পারি though none of them spoke English, they welcomed me. তাদের মধ্যে কেউই ইংরেজি বলতে পারতো না, যদিও তাদের মধ্যে কেউ ইংরেজি বলতে পারতো না, তবুও তারা কিন্তু আমাকে স্বাগত জানালো। পরের সেন্টেন্সটা দেখি। পরের সেন্টেন্সে বলেছে ইট ওয়াজ ডার্ক, হি লিট আ ল্যান্টার্ন। জোড়া লাগাতে হবে কি দিয়ে? জোড়া লাগাতে হবে অ্যাজ, এই শব্দটা দিয়ে। তাহলে আমরা কিভাবে জোড়া লাগাতে পারি? অ্যাজ ইট ওয়াজ ডার্ক, হি লিট আ ল্যান্টার্ন। আধার হয়ে যাবার কারণে সে একটা লণ্ঠন বা ল্যান্টার্ন জ্বালিয়েছিল বা একটা হারিকেন জ্বালিয়েছিল। ওকে, এরপর আই ওয়াজ আ ওম্যান, ওম্যান ভিজিটেড মি ফ্রিলি। দুইটা সেন্টেন্স, সিন্স এটা দিয়ে জোড়া লাগাতে হবে। কিভাবে জোড়া লাগাতে পারি? আমরা বলতে পারি সিন্স আই ওয়াজ আ ওম্যান, ওম্যান ভিজিটেড মি ফ্রিলি। যেহেতু আমি একজন মহিলা, মহিলারা অসংকোচে আমার সাথে দেখা করতে আসতো বা আমাকে দেখতে আসতো। ওকে, সো আমরা এই প্র্যাকটিসটাও শেষ করলাম এবং এই ছিল হচ্ছে আজকের আমাদের ক্লাসের আলোচনা। আমরা শুরুতে হচ্ছে একটা ছোট উদ্দীপক পড়লাম, যেখানে আমরা দেখলাম একজন ইংরেজ শিক্ষক বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশের একটা গ্রামে তিনি ঘুরতে গিয়েছিলেন 2 দিনের জন্য। সেখানে কি কি হয়েছিল, তার জার্নিটা কেমন ছিল, সেখানে মানুষজন তাকে কিভাবে অভ্যর্থনা জানিয়েছিল, তিনি সেখানে কি কি করলেন, কিভাবে থেকেছিলেন, এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকের লেসনে আলোচনা করলাম। তারপর বিভিন্ন ধরনের আমরা অ্যাক্টিভিটিস করলাম। আমরা প্র্যাকটিসের জন্য বিভিন্ন ট্রু ফলস প্র্যাকটিস করেছি, কোয়েশ্চেন অ্যান্সার করেছি, আমরা বিভিন্ন ধরনের এক্সপ্রেশনের মানে জানতে চেয়েছি, আমরা বিভিন্ন শব্দের বিপরীত শব্দ বের করেছি এবং লাস্টলি হচ্ছে আমরা কনজাংশনের মাধ্যমে বিভিন্ন সেন্টেন্সেস, পেয়ার অফ সেন্টেন্সেস কিভাবে জোড়া লাগানো যায় সেটা অল্প কিছু প্র্যাকটিস করলাম। ওকে, সো এই ছিল আমাদের ক্লাস। আশা করি আমরা প্রত্যেকটা ব্যাপার খুব ভালোমতো বুঝতে পেরেছি। যদি তেমনটা হয়ে থাকে, দ্যাট উইল বি অল ফর টুডে গাইস। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910।